বললাম যে আপু আমাকে আমার বান্ধবীর মতো, আমি বললাম আমাকে 6,000 টাকা দেন। বলে তুমি টাকা দিয়ে কী করবা, তোমার আবার টাকার অভাব নাকি? আমি বলছি না, আমার আমার মনে হয় যে আমি যদি কারো কাছ থেকে নিয়ে করি তাহলে আমার একটা টান থাকবে, আর ওইখান থেকে আমি উঠতে পারবো, তা আপনি আমাকে দেন। তা ওইখান থেকে আসলে মেনলি আমি আমার এই বিজনেসে আসা। আমি তারপর আপনাকে দিয়ে একটু শুরু করি, আপনার উদ্যোক্তা হওয়ার গল্পটা একটু যদি বলেন, সেইখানে নিজের বলার মতো একটা গল্প আসলে আপনাকে কি দিয়েছে? স্যার প্রথমে আপনাকে আসসালামু আলাইকুম। প্রথমে শুকরিয়া জানাচ্ছি মহান রব্বুল আলমিনকে। আজ পবিত্র রমজানুল মুবারকে আমি আজকে এত পবিত্র একটা মাসে আমি আমার প্রিয় স্যারের সামনে বসে আমার জীবনের যে গল্প সেটা বলতে পারছি, এটা অবশ্যই আল্লাহর একটা বিশেষ রহমত বলে আমি মনে করি। কারণ পবিত্র মাসে রহমত না থাকলে আসলে আমাকে হঠাৎ করেই ডাকা এবং আমি হঠাৎ করে এসেছি। এর জন্য শুভেচ্ছা স্যারকে, এবং আমার তরফ থেকে, আমার অন্তঃস্থল থেকে আমার বাবার পরে যে ভালোবাসাটা সেটা আমার স্যারের প্রতি। স্যার আমি 6ষ্ঠ ব্যাচ থেকে কাজ করছি। আমি হামিদা রহমান লুনা। আমি বর্তমানে কাজ করছি মিরপুর জোন অ্যাম্বাসেডর হিসেবে। আমি এখানে আসলে এসেছি 6ষ্ঠ ব্যাচ থেকে। আমি আসলে এখানে এসেছি, কন্টিনিউ ছিলাম না প্রথম দিকে। আমি হয়তো হাসতে খেলতে আসলে সেবামূলক মনোভাব নিয়ে এসেছি, যে এখানে এই সংগঠনে সেবামূলক কার্যক্রমের জন্য এসেছিলাম। কিন্তু এখানে আসলে আসার দরুন এখানে স্যার যেটা বলেন সবসময় লেগে থাকা, লেগে থাকার কারণেই আসলে আজকে আমি হামিদা। আমাকে 64 জেলা এবং 50টা কান্ট্রির অনেকেই চিনে থাকেন, কারণ আমি যেখানেই যাই অনেকেই আমাকে নামেও চিনে, ফেসেও অনেকে চিনে। এটা একমাত্র আমার এই প্ল্যাটফর্ম থেকে পাওয়া, কারণ আমরা এমন কোনো সেলিব্রিটি না যে আমাদেরকে আসলে খুব অল্প সময়ে মানুষ চিনে ফেলবে। আর স্যার আমার হচ্ছে এখানে আসা, আমি আসলে একটু আমার পেছনের গল্প বলি। আমি আসলে একজন টিচার ছিলাম। আমি ইডেন থেকে মাস্টার্স করেছি ম্যানেজমেন্টে এবং বিএড এমএড করেছি আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে। আমার জব লাইফ ছিল, আমি মাস্টার্স অফ স্পেশাল এডুকেশনে ছিলাম। একটা চ্যালেঞ্জিং পেশা। আমি ছোট থেকেই চ্যালেঞ্জিং পেশা নিয়ে কাজ করতে বা চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে আমার ভালো লাগতো। আমি আসলে ওখান থেকেই আসলে আমার জীবনের অনেকটা মোড় ধাপে ধাপে ঘুরে গিয়েছে। আমি ওখানে জব করেছি প্রায় 7-8 বছর। তারপরে আমার 2টো বেবি হয়। পরপর বেবি হওয়ার কারণে আসলে আমার জব লাইফটা আসলে মেয়েদের জন্য একটু টাফ হয়ে যায়, যেহেতু পিটাপিটি 2 বেবিতে, তার জন্য একটু আরো বেশি ঝামেলা হয়েছে। আর ফ্যামিলি থেকেও সাপোর্ট দিচ্ছিল না। তো যখন আমি বাসায় বসে থাকি 1-2 বছর, আমি টানা বাসায় আমার বেবিদের জন্য সময় দিয়েছি। কারণ আমি জানি যে আমি চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে পড়েছি। আমি জানি বেবিদের কোন কোন মাসে কোন কোন সময় কি ডেভেলপ হয়। তখন একটা মার সাপোর্ট না থাকলে তাদের যে সমস্যাগুলো হয় সেটা আসলে কোনোদিন ওভারকাম হয় না। সেহেতু আমি আমার ক্যারিয়ারটার দিকে আমি তাকাইনি। আমি ভেবেছি যে এই বাচ্চারাই আমার ভবিষ্যৎ। তারপরে যখন আমি 3টা বছর পার করলাম, আমি ভিতরে ভিতরে মেন্টালি প্রিপারেশন নিলাম যে না, আমাকে দুটোই সামলাতে হবে। সংসারও আমার ছোট না, আমার ক্যারিয়ারও ছোট না, দুইটাই আমার সমান। সেহেতু আমি ভাবতে থাকলাম তাহলে স্বাধীন পেশা করতে হবে, স্বাধীন পেশায় আমার যেতে হবে, সেটা একমাত্র বিজনেস। তারপরে এখন বিজনেসে যাব, কিন্তু বিজনেসে আমি যেহেতু জব ছেড়েছি 3-4 বছর হয়েছে, সেহেতু আমার হাতে কোনো মূলধন নেই। আর আমার যতটুকু মূলধন ছিল ওটা আমি একটা ফ্ল্যাট করেছি, বাবার বাড়িতে একটা জায়গা পেয়েছি, সেখানে আমি একটা ফ্ল্যাট করেছি। সেজন্য আমার যে জব লাইফের, আমি আনম্যারিড থেকে আমি জব করি, সেই অ্যামাউন্টটা চলে গিয়েছে। আমি একেবারেই জিরো। ভাবতে থাকলাম কি করব। কিন্তু আমার যে একটা ভিতরে যে একটা চাওয়া পাওয়া, ওটা আমি সবসময় ফিল করতাম যে আমার আসলে কিছু করতে হবে বা আমার করলে ভালো লাগবে, মানে নিজের একটা স্যাটিসফ্যাকশনের জায়গা। সেখান থেকে আমি এক আপুর বাসায় বিকেলে গেলাম, ঘুরতে গেলাম। মানে বাসা থেকে তো কেউ, আমার বাসায় সবাই অ্যাবেল দেওয়ার মতো। আমার বাবা সরকারি ফার্স্ট ক্লাস অফিসার ছিলেন, বর্তমানে রিটায়ারমেন্ট আছেন, সেটা দিতে পারে। কিন্তু আসলে কেউ আমাকে দিবে না, যে জব করা তো বাদ দিল, বিজনেস তো আরও টাফ, ওটা তোমার যাওয়া যাবেই না। এর জন্য ওদিকে আর আমি মানে ওই কথাই আমি ফেলিনি যে ওখানে বললে নেগেটিভ আসবে। তা যাই হোক, আমি এক আপুর বাসায় গেলাম, যে ওখানে আমি আপুর সাথে গল্প করলাম। বললাম যে আপু আমাকে আমার বান্ধবীর মতো, আমি বললাম আমাকে 6,000 টাকা দেন। বলে তুমি টাকা দিয়ে কী করবা, তোমার আবার টাকার অভাব নাকি? আমি বলছি না, আমার মনে হয় যে
আমি যদি কারো কাছ থেকে নিয়ে করি তাহলে আমার একটা টান থাকবে, আর ওইখান থেকে আমি উঠতে পারবো, তা আপনি আমাকে দেন। তা ওইখান থেকে আসলে মেনলি আমি আমার এই বিজনেসে আসা, ওটা আমার অনেক আগের কথা, 3 বছর আগের কথা, কিন্তু প্রথম জিনিসের সবকিছু আসলে মনে থাকে। এবং আমি যখন আজকে একটা পজিশনে এসেছি, ওই আপুকে আমি টিভি ল্যাবের মাধ্যমে অনেক সালাম শ্রদ্ধা জানাচ্ছি, কারণ ওইটা আমার একটা মানে শুরু বিসমিল্লাহ বলে একটা কথা। যাই হোক, আমি ওখান থেকে আমি ছোট ছোট করেই আসলে শুরু করেছি, যেহেতু আমি হাতের কাজ জানতাম। আমি অনেকগুলো মানে 5,000 টাকার ওড়না কিনেছি, 1,000 টাকার মেডিসিন কিনে আমি একা একাই সেগুলো ব্লক বাটিক করেছি। এখন ভাবি এখানে কোথায় সেল করব, সেল করার অভিজ্ঞতা তো আর আমার নাই। আর আমি একটা টিচিং প্রফেশনে একটা সিনিয়র টিচার ছিলাম, মানে ছোট করে কাউকে বলবো এটা নেন, মানে ওই জায়গাটাও আসলে আমি পারতাম না। তখন আমি বুদ্ধি করলাম যে সেল তো আমি আসলে পারছি না। তখন বাসায় যখন আমার মানে আমি আমার বাবার বাড়িতেই থাকি, বাবা দোতলায় থাকি, আমি 4তলায় থাকি, যাই করি তারা দেখে, তখন হাসাহাসি করলো সবাই যে মানে ভালো থাকতে ভালো লাগে না, হ্যাঁ এরকম ধরনের কথা সবাই বলা বলি শুরু করলো। আমি কি করলাম, সবাইকে গিফট করে দিলাম, হ্যাঁ ওড়নাগুলো, যে আমি শুধু বলছি আমার জন্য দোয়া করবেন, আন্টিদেরকে, আমার বোনের শাশুদির, আমার শাশুড়ি, সবাইকে। তখন তারা বললো যে আচ্ছা আচ্ছা, মানে হাসাহাসি করছে, বাট খুশিও হয়েছে যে হাতের কাজের একটা জিনিস। যাই হোক, আমি 3 মাস পরে আমার এক বান্ধবীর মা আমাকে ডাক দিল, বলে যে আসো আমার বাসায় আজকে দাওয়াত। পরে গেলাম, তখন বললো যে আমাদের বাসায় তো আমার মেয়ের বিয়ে হবে, তা আমার গায়ে হলুদের শাড়ি লাগবে, তো তুমি আমাকে 50টা শাড়ি করে দাও। অ্যাডভান্স টাকা দিল, এবং আমি ওইখান থেকেই মানে নিজের প্রতি যে আসলে যে আমি যে আসলে পারি, ওই কনফিডেন্টটা আমার আসলে চলে আসলো। তখন আমি ওইখান থেকে আমি বড় একটা অ্যামাউন্ট পেলাম, এবং ওইখান থেকেই আমার আসলে শুরু বিজনেসের দিকে। আপনি কিভাবে এখন মাসে 6 লাখ টাকা সেলের জায়গায় আসেন? আপনি অবশ্যই একটু বলছিলেন যে সারা বাংলাদেশের মানুষ আপনাকে চেনে, আপনি নিজেকে যথেষ্ট ব্র্যান্ডিং করেছেন। আমি দেখলাম সেদিন গাজীপুর মিটআপে আপনি ছুটে গিয়েছেন স্টল নিতে, এইভাবে কিন্তু পরিচিত হয়। সেখানে হয়তো তাৎক্ষণিক লাভ হয় না, কিন্তু আপনার ওই কথাটা আমি সব সময়ই মনে করি, এবং আমি আমার জোনের যত থানা অ্যাম্বাসেডর আছে বা আমার প্রিয় আপুরা আছে, ভাইয়ার আছে, একটু আগে একটা ভাইয়াকে আমি বলতেছিলাম যে অনেকেই বলে যে 6ষ্ঠ ব্যাচের 2য় ব্যাচের ওই ভাইকে কি চিনা যায়, আসলে তা না। আমরা যখন নতুন থাকি তখন আমাকেই ব্র্যান্ডিং হতে হবে, সব জায়গায় যে কাজ করে সবার মনে ঢুকে যে না ওই আপুটা ভালো, বিশ্বাসের জায়গাটাকে তৈরি করতে হবে। এবং আমি 2 মাস 6 মাস 1 বছর পর যখন আমি আসলে বিজনেস বুঝে যাব, তখন কিন্তু আমি বিজনেসটা করতে পারবো, সাহস পাবো, যেটা স্যার আপনি সবসময় বলেন লেগে থাকা। কারণ আমি যে কখনো বিজনেস করব এটা আমি কখনো মানে জব আমার দ্বারা সম্ভব, কিন্তু বিজনেসটা আসলেও টাফ। এটা আসলে সেই সাহসটাকে এই প্ল্যাটফর্ম আপনাকে দিয়েছে। হ্যাঁ ইনশাআল্লাহ। আমি স্যার আপনার 90 দিনের যে সেশনে যে লেগে থাকা, এই কথাটাই আমি আসলে মানে আমার অনেক আসলে স্যার এত অল্প সময় এত ডিফিকাল্ট বলা যাবে না, কারণ অনেক ঝড়, অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেকের নেগেটিভ কথা শুনেছি, কিন্তু এটা বলা যাবে না, বলতে পারছি না সময়ের কারণে। কিন্তু আমি মনে প্রাণে ওইটাই, আমি 6ষ্ঠ ব্যাচ থেকে ওইটাই আমার ব্রেনে ঢুকে আছে যে লেগে থাকতে হবে। আপনি একবার পড়ে যাবেন, 2য়বার পড়ে যাবেন, 3য়বার, কিন্তু আপনি লেগে থাকলে অবশ্যই সফলকাম হবেন। আমি ওই কথাটা মনে ধারণ করে বিশ্বাস করেছি বলেই আজকে আমি মনে করি কিছুটা সফলকাম হয়েছি। এই উদ্যোক্তা হওয়া ছাড়াও আর অন্যান্য কোন কোন বিষয়ে প্ল্যাটফর্ম আপনাকে সহযোগিতা করেছে বা কি পরিবর্তন এনেছে আপনার জীবনে? স্যার এখানে আমরা তো আসলে এই প্ল্যাটফর্ম থেকে অনেক কিছুই শিখেছি, ভলেন্টিয়ারিং করা, তারপরে একটা প্রোগ্রাম কিভাবে সেট করতে হয়, তারপরে আমাদের কিভাবে কথা বলার জড়তা কাটানো। আমার আগে একটু, আমি যেহেতু টিচার মানুষ ছিলাম, কথা বলতেই হতো, কথা বিক্রি করে আমার খেতে হইতো, সেটা আমার তারপরেও জড়তা ছিল, কারণ ওখানে তো আবার একটা নির্দিষ্ট সংখ্যক জায়গা ছিল, একটা সীমানা ছিল, আর এটা তো অনেক বড় একটা প্ল্যাটফর্ম, সে তো অনেক মানুষ দেখছে। দেখা যায় অনেক সময়, যেমন সবচেয়ে বড় কথা যে আমি লাইভ করেছিলাম একদিনই, বাসা থেকে লাইভ করার মানে নাই, তারপরে আমি অনেক সাহস করে, কারণ সবাই আমাকে বলে যে আপু আপনাকে সবাই চিনে, আপনার এত সুন্দর সুন্দর প্রোডাক্ট, হ্যাঁ আপনি করেন না কেন, শো করেন না কেন, আপনি সব মানে আমার যে বুটিক্স আইটেমটা
এটা মাশাআল্লাহ স্যার আমার গ্রুপে কম হয়, কারণ আমি গ্রুপে আসলে দেখাই নেই ওইভাবে, মেলা ছাড়া। বিভিন্ন মেলা যখন যাই, যে গাজীপুরে মেলা গেলাম, ওই এক মেলাতেই আমার প্রায় 42 পিস অর্ডার এসেছে। এবং একদিনের আমি লাইভ করেছিলাম, একদিনে আমার প্রায় 35 পিসের অর্ডার এসেছে, মানে পাইকারি, মানে 35 পিসের অর্ডার এসেছে এবং পাইকারি নেওয়ার জন্য 5-7 জন বলে রেখেছে। তা এই মেলাটা তো অনেক এফেক্টিভ, অনেক মেলা হওয়ার কারণে আমরা অন্য সবার প্রোডাক্ট দেখতে পারি, কে আসলে কি নিয়ে কাজ করছে। আর যেহেতু আমরা উদ্যোক্তা, যেমন আমার কারখানা আছে, আমি প্রোডাক্ট তৈরি করি, আমার নিজস্ব প্রোডাকশন। আমি এখন যেহেতু আমি শোরুম দিয়েছি, এখন শোরুমে তো শুধু আমার প্রোডাক্ট একটা দিয়ে চলবে না, আমার বিভিন্ন জায়গা থেকে সোর্স করে আনতে হবে, এজন্য ওইটাও সাথে থাকি। কিন্তু আমি চাই আমার নিজস্ব যে প্রোডাক্টটা, এটার একটা ভালো ব্র্যান্ডিং হতে, যেহেতু আমার প্ল্যাটফর্মটা অনেক বড়। আর এইখান থেকেই যদি আমার ভাই বোনেরা আমার পাইকারি নেয়, পাইকারি আমার সেল হয়, এবং সবাই যদি আমাদের নিজস্ব যে বাংলাদেশি প্রোডাক্টটা, দেশীয় প্রোডাক্টটা যে মানে কত সুন্দর এবং মার্জিত, এই জিনিসটা যদি সবাই তুলে ধরে এবং সবাই সবার শোরুমে সেল করে, বা সবাই এভাবে করে, যেমন আমাদের তাঁত শিল্পটা কিন্তু উঠে গিয়েছে, তাঁতটা কিন্তু আগে এতটা ছিল না। সেরকম যদি আমরা যেমন আরং কটনের উপরে আমার কাজ করা, ওইটা যদি আমরা আসলে করতে পারি, আমাদের দেশের জন্য ভালো। আমি চাই আমার প্রোডাক্টটা দেশের বাইরেও যেন এটা আরো ভালো প্রচার হয়। যেহেতু আপনি স্যার আমাদের নারী সম্মেলনে এসে বলেছিলেন যে বিদেশি ভাইদের সাথে ভালো সম্পর্ক করতে, এখন দেখা যায় যে অনেক সময় আমার এই জায়গাটা একটু আছে, মানে সংকীর্ণতা, যে অনেকের সাথে কথা বলতে গেলে আসলে কে কি মনে করবে, এই বিষয়টা স্যার আমার একটু, যেমন যারা বাহিরে থাকে তারা তো আসলে সময় দিতে পারে না, এখন তারা কখনো আসলে ফ্রি থাকবে। আমি কিন্তু বাহিরের অনেক সেশনে কিন্তু আমি অ্যাটেন্ড করি, রাতে 1টা-1:30টা, যেদিন দেখি ঘুম আসতেছে না, বা কালকে শুক্রবার একটু সকালে একটু ঘুমাতে পারবো, বাচ্চাদের স্কুল নাই, তাহলে আমি রাতে বিভিন্ন ভাইয়াদের যারা বাহিরে থাকে তাদের সাথে আসলে মিটআপগুলোতে অ্যাটেন্ড করতে চাই বা করিও। তা ওইটা থেকে আমাদের প্রবাসীরা তাদের পরিবারের অলমোস্ট সমস্ত শপিং এখান থেকে করে। হ্যাঁ, এটা একটা বিশাল ব্যাপার, সেটা বিশাল ব্যাপার। হ্যাঁ জি স্যার, এখন আমি চাই যে আমার আসলে স্বপ্ন, আমি আমার অন্য প্রোডাক্ট যেমন করব, আমার প্রোডাক্টটা যেন ব্র্যান্ডিং হয়ে যায়। অ্যাবসলিউটলি। কোথায় দেখতে চান 10 বছর পর নিজেকে? স্যার আমি তো দেখতে চাই, আমার স্বপ্ন আমি আরং এর মতো একটা ব্র্যান্ড করতে চাই। যদি আমার প্ল্যাটফর্মের সব ভাই বোনেরা আমাকে সহযোগিতা করে এবং সবাই আমার সাথে থাকে, সবার দোয়াতে আমি আসলে আমার স্বপ্নটা অনেক দূর নিয়ে যেতে চাই। আমি আমার গ্রুপের যা আমার এখন লাগে, একদম মানে পিরি বেলুনের যে কাভারটা, এটাও কিন্তু আমার গ্রুপ থেকে নেই। আমি এই যে আমাদের পাবনার শাকুর ভাই যে আপনার কাছে এসেছিল, উনি প্রবাসী, উনি দেশে আসছে, ওনার থেকে আমি নিয়মিত মধু খাই, ঘি নেই, তারপরে এবং সবসময় তাকে, সে নতুন একটা বিজনেস করছে, আমি সেটাতেও তাকে অনেক হেল্প করার চেষ্টা করি। বিভিন্ন আপুরা আসে, এই যে আমি শোরুম দিয়েছি, ওইটার একটা বড় কারণ হচ্ছে যে আমি দেখি যে যখন মিটআপে যাই, আপুরা খালি হতাশ, আপু বাসায় বসে বসে আসলে সেল হয় না, আপু গ্রুপে দিয়ে কয়টা সেল হয়। আমি তখন মানে মনে মনে ভাবলাম যে আমার যেহেতু একটা ব্র্যান্ডিং হয়ে গিয়েছে, আমি তো সেল আমার হয়, আমার কারখানা থেকেই আসলে আমার পাইকারি, তো ওরকম আমি দেখা যায় নিউ মার্কেট, গাউসিয়া, তারপর আমার আমার প্রোডাক্ট চলে যায়। কিন্তু এদের তো আসলে একটু সময় লাগবে উঠতে, বা তাদের একটু পারিবারিক একটু আছে। তখন আমি সবাইকে কিন্তু বলে দিয়েছি যে আমি কালকেও যখন আপনার মেসেজ আসছে, তখন আমি আত্মীয়র বাসায় ছিলাম, ওখান থেকে আমি আমার মিরপুর জনের এক আপুর বাসায় গিয়েছি, যে তোমার কি কাপড় আছে দাও, আমার শোরুমে রাখবো, সেল করে দিব। এই জিনিসটা আমি আমার মিরপুর জনের আপুদেরকে, যারা আমার সাথে আসলে কাজ করে নিয়মিত, আমি সবাইকে বলেছি, যার কাপড় সেল হবে না মনে করবেন, সে আমার এখানে সুন্দরভাবে দিয়ে যাবেন, আমার এখানে সুযোগ আছে, মিরপুরের দায়িত্বে আপনি আছেন, সো এই উপকার তো আপনি করবেন এবং করে যাচ্ছেন। অসাধারণ, ভালো লাগছে এটা। একদম লাস্টে চলে এসেছি, আপনি শেষ 1 মিনিট সময় পাবেন, এর মধ্যে আপনি চিন্তা করে রাখেন কি বলবেন। নারীদের উদ্দেশ্য যদি কিছু বলতে চান সেটা নিয়ে কথা বলতে পারেন। একদম লাস্ট 1 মিনিটে আপনি যদি কিছু বলতে চান। স্যার আমার পেজের নাম হাবিবা বুটিক্স। আমার মেয়ে অনেক ভাগ্যবতী আমি মনে করি, আমার মানে অনেক ইসের কারণে, ঝামেলার
মানে বাংলাদেশের প্রত্যেকটা ডাক্তার বলেছিল আমার আর কখনো বেবি হবে না। তা সেইখান থেকে আমার 5 বছর পর আমার মেয়ে হওয়া, এবং মেয়ে যখন হয় কনসিভ করে তখন আমি ফ্ল্যাটটা রেডি করি, এবং ও হওয়ার পরে আমি মাশাল্লাহ ওর ইয়েতে আমি অনেকগুলো কাজ করতে পেরেছি। এটার জন্য আসলে স্যার আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন। এবং আমি চাই আমার হাবিবা বুটিক্স আমার এই প্ল্যাটফর্মের সমস্ত ভাই বোন আমাকে হেল্প করুক, বা আমি যদি কারো কাজে আসি সবাই যেন আমার সাথে যোগাযোগ করেন। আর মিরপুর জোন নিয়ে কথা বলবো স্যার, আমাদের মিরপুর জোন সুপার মডেল জোন আপনি জানেন আমরা সবাই খুব ভালোভাবে কাজ করি। আমাদের প্ল্যাটফর্মে মাজেদুল ভাই আছে, মেজবা ভাই, জুয়াপু অসুস্থ, আমরা সবাই খুব কাজ করি। আমি নারী টিম নিয়ে আরও বেশি এবং ভালো কাজ করতে চাই স্যার। সেই সুযোগ যদি পাই, দিবাপুর সাথে আমরা আছি, আমাদের জ্যোৎস্না আলোপ আছে, সবাই আমি নারী টিম নিয়ে যেহেতু আমি। আর স্যার আপনি একটা কথা বলেছিলেন যে কার কোন বিষয় স্কিলস আছে। আমার তো 2টা বিষয় আছে। আমি মনে করি যে আমার স্পেশাল এডুকেশন এটা আমার কিন্তু স্যার প্রথমে আমার এতখানি আমি ঢাকা ইউনিভার্সিটিতে যখন আমি এমএসএড দেই তখন আমার ফাইনাল পরীক্ষা ছিল, আমি সিজারের 5তম দিনে সেলাই নিয়ে পরীক্ষা দিয়েছি, এবং এটা খুবই আলোড়ন হয়েছিল ভার্সিটিতে এই বিষয়টা। কারণ আমার একটাই লক্ষ্য ছিল আমি বাইরে যাব, স্পেশাল এডুকেশন নিয়ে আমি বড় কিছু করব। কিন্তু যাই হোক আমার ওই স্বপ্নটার আমার মৃত্যু হয়েছে। কিন্তু আমি ওটাকে মৃত্যু হয়েছে এটা বলবো না, কারণ ওই অভিজ্ঞতা আমি স্যার এই যে মাঝখানে অনেকগুলো কথা বলতে পারিনি, কারণ আমার টাকার জোগাড়। আমি মাঝে মাঝে আমি থেরাপি দিতাম, যেহেতু আমি স্পিচ থেরাপি, আমাদের এসএলটি, ওটিপি, টিএসএলটি 3টার উপরে আমাদেরকে দক্ষ করে তোলা হয়। সেহেতু আমি বিশেষ করে এসএলটির ইয়েটাই বেশি করতাম, স্পিচ থেরাপি, যেসব বাচ্চারা কথা বলতে পারে না বা অনেকে স্ট্রোক করার পরে কথা বলতে পারে না, ওটা দিয়েও আমি অনেকগুলো মানে ওইখান থেকেও আমি রাতে সন্ধ্যায় ঘন্টা বেজ আমি 1 ঘন্টায় অনেক টাকাই আর্ন করি। বা আমার টিউশনি ছিল আমি 1 ঘন্টায় 10,000 টাকা আমি ওইভাবে করি, কিন্তু আমার মূলধনগুলো জোগাড় করা, এবং ওইখান থেকে আমার কারখানা দেওয়ার এবং স্বপ্ন। আমার বোনরাও হেল্প করেছে, আমাকে বাবা হেল্প করেছে, সবাই হেল্প করেছে। এখন আমার স্বপ্নটা যে আমি একটা শোরুম নিয়েছি, ওটা দিয়ে আরও করব, এবং আমার আপুদেরকে বিশেষ করে আমি মনে করি নারীরা যতই আমরা এডুকেটেড হই, যতই আমরা যা বলি, আমরা কিন্তু একটা জায়গায় আসলেও আমরা অসহায়। আমি চাই যে আমার যতটুকু আছে আমি এতটুকু দিয়ে সব আপুদের জন্য কাজ করতে, তাদের ভালোবাসা পেতে। অসাধারণ স্যার আপনার শিক্ষাটা লালন করে আমি আমার জীবনের অনেক, স্যার যেটা বলেছেন সবসময় পজিটিভ থাকতে হবে। আমার অনেক নেগেটিভ সময় এসেছে, কিন্তু যখন আমি এই কথাটা মনে করি যে স্যারের এই কথাটা যে আসলে স্যার আমরা একাডেমিক শিক্ষা অনেক করেছি, অনেক জায়গায় পড়াশোনা করেছি, কিন্তু আপনার যে 90 দিনের সেশনের যে স্পেসিফিক যে কমেন্টস মানে উক্তিগুলো, কথাগুলো, এগুলো আসলে আমরা অনেকেই কিন্তু বলি ইউটিউবে লাইভে এসে। আর আমাদের এই বয়সে বা এই সময় এসে এই কথাগুলো বানিয়ে বলার কিছু নাই, আমরা ভিতর থেকে ফিল করি এবং ওইটা উপকার পেয়েই কিন্তু বলি স্যার। এবং ওইখান থেকে কিন্তু আপনার প্রতি আমাদের যে ভালোবাসা একদম সত্যি। কারণ আমি একটু সবাই আমাকে একটু বলে রোবট টাইপের, মানে কাটসাট কথা বা সত্য কথা, বা আমাকে দিয়ে আসলে নীতি ছাড়া কোনো কাজ হয় না, এর জন্য আমি অনেকের কাছে একটু অপছন্দের। কিন্তু আমার মতো মানুষও আমি মাঝে মাঝে ভাবি যে আপনার কাছে আসা বা আপনার সাথে সবসময় তো আমাদের আসলে দেখা করা বা কথা বলা হয় না, কিন্তু দোয়াটা তো হয় অবশ্যই। স্যার আপনার জন্য আমরা অনেক দোয়া করেছি, আমি নিজেই রোজা খতম, আপনি অসুস্থ ছিলেন, খুব খারাপ লেগেছে স্যার। এই ভালোবাসার জন্যই, আপনাদের জন্যই, এই কারণেই আমি কাজ করি যে আপনারা কতটা ভালোবাসেন আমাকে। অনেক দোয়া আপনার জন্য, ধন্যবাদ স্যার।